দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা তারেক রহমানের। বললেন ৭১-এ বিতর্কিত ভূমিকার জবাব দিতে হবে জামায়াতকেই। বিগত ১৭ বছর গুম খুম তারা যা করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে, ঠিক একইভাবে ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন। অধ্যাদেশ জারি করে ইসিকে গণভোট আয়োজনের নির্দেশ দিতে পারে সরকার, মত সালাউদ্দিনের। এ মাসেই ২ শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চান সিইসি। লেভেল প্লেইং ফিল্ড ও এআই এর অপব্যবহার রোধে গণমাধ্যমের সহায়তা কামনা। টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তাপাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। রংপুর লালমনিরহাটের অন্তত ৪০,০০০ পরিবার পানিবন্দী। সকাল থেকে কোনো খাইতে পারিনি, পানির উপরে বসিয়েছি, হাঁটি বেরবার নেছি। বিকেল ৪টার থেকে পানিবন্দী আমরা, আমাদের বিছনাপাতি সব কিছু ভিজে, থাকার কোনো উপায় নেই। কতবার আবেদন করছি কিন্তু একটা বেড়ি বাঁধবার মতো আমাদের কেউ ক্ষমতা নাই। চলছে বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। সন্ধ্যায় পরিচালকদের ভোটে নির্ধারিত হবে নতুন সভাপতি। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা তার সিদ্ধান্ত নেবে দল ও দেশের জনগণ। গুম খুন হত্যার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন দল হিসেবে অন্যায় করলে দেশের আইন অনুযায়ী আওয়ামী লীগেরও বিচার হবে। এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন বিএনপি নয়, ৭১-এর বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতকেই জবাব দিতে হবে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। দিল্লি নয়, পিন্ডি নয়। প্রায় ১৭ বছর নির্বাসিত জীবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮-এর নির্বাচনের পর সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হওয়া হয়ে ওঠেনি আর। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ বিরতি শেষে প্রথম আনুষ্ঠানিক এবং ভার্চুয়াল সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। বিবিসি বাংলাকে দেয়া সেই সাক্ষাৎকারের প্রথম পর্বে উঠে আসে অতীত, বর্তমান আর ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ। নেতাকর্মী থেকে শুরু করে দেশের জনগণের বহুল আকাঙ্ক্ষিত দেশে ফেরা ঘিরে জমা প্রশ্নের জবাব দেন তারেক রহমান। উড়িয়ে দেননি নিজের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কথাও। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে? জি, ইনশাল্লাহ। জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ অবধি নানাভাবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানান ভার্চুয়ালি যোগাযোগ ছিল আন্দোলনকারীদের সঙ্গে, তবে নিজেকে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে ভাবতে নারাজ তিনি। বলেন প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে এই আন্দোলনে, যার প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর ধরে। এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকার সব রকম উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আসন্ন নির্বাচন ঘিরে জামায়াত ইসলামী আলাদা জোট করলেও তাতে বিএনপির উদ্বেগের কিছু নেই বলেও মনে করেন তারেক রহমান। প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন, ওটা তো আর আমি দিতে পারবো না।
নিজের অনুপস্থিতিতে ঘর ছাড়া হওয়া ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, শারীরিক আর মানসিক নির্যাতনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানোর কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, এ কেবল একটি পরিবারের চিত্র নয়, গোটা দেশে নিপীড়নের এমন অসংখ্য উদাহরণ রয়েছে। তাই সকল হত্যা, গুম, খুনের বিচারের দাবি জানান তিনি। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। বিএনপির শাসনামলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পূর্ববর্তী আওয়ামী লীগের শাসনামলকে দায়ী করেন তারেক রহমান। বলেন, জনগণ সুযোগ দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দল ও সরকার আলাদা ভূমিকা রাখবে। পুলিশিং তো রাজনৈতিক দলের কাজ না, পুলিশিং করার দায়িত্ব সরকারের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার উপর তাঁর রাজনীতি কিংবা নির্বাচনে ভূমিকা রাখা নির্ভর করে বলে জানান তারেক রহমান। আর রাজনীতি কখনো উত্তরাধিকার কিংবা পরিবার কেন্দ্রিক নয়, বরং সমর্থন ঘিরে হয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অধ্যাদেশ জারি করে ইসিকে গণভোট আয়োজনের নির্দেশ দিতে পারে সরকার। আসন্ন সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন হলে সময় সাশ্রয় ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত গুণমান সম্পন্ন এবং গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। এ সময় সালাউদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে 3টি ব্যালটে ভোট দেয়া জনগণ 2টি ব্যালটে সংসদ ও গণভোটে অংশ নিতে প্রস্তুত। বিষয়টি নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের সুবুদ্ধির উদয় হবে বলেও প্রত্যাশা করেন বিএনপির এই নেতা। সুবহে সাদিকে ফ্যাসিবাদী গোষ্ঠীর মিছিলের ছবি কিংবা দিল্লি বা ফ্রান্স থেকে পাঠানো বার্তা জনগণ পাত্তা দেয় না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না। অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাইলে ফ্যাসিস্টদের বিচার ত্বরান্বিত করার উদ্যোগ নিতে হবে। আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে, এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ, নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ এটা না। জাতীয় নির্বাচনে দলের আসন ভিত্তিক একক প্রার্থী অনেকটাই চূড়ান্ত করেছে বিএনপি। 2 শতাধিক আসনের জন্য মনোনীত প্রার্থীদের এ মাসের 3য় সপ্তাহে গণসংযোগে নামার আনুষ্ঠানিক নির্দেশনা দিতে যাচ্ছে দলটি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, আসনে আসনে বিরোধ নিরসনে সিরিজ বৈঠকের পর চূড়ান্ত করা হয় একক প্রার্থী। ধানের শীষে প্রার্থীর পক্ষে না থাকলে নেমে আসবে বহিষ্কারের খড়গ। এছাড়া শরিকদের জন্য অর্ধশত আসন উন্মুক্ত রেখে সমঝোতার জন্য তফসিল পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। সহকর্মী আরেফিন শাকিলের রিপোর্ট। একসময়ের জোটের শরিক নির্বাচনের সহযাত্রী জামাতে ইসলামী এখন প্রবল প্রতিপক্ষ বিএনপির। মাঠে পেয়ার নিয়ে আন্দোলনে সোচ্চার থাকলেও আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে গণসংযোগে নেমে গেছে ইসলামপন্থী দলটি। অথচ গণসংযোগ দূরের কথা, প্রার্থী চূড়ান্ত করতেই টালমাটাল বিএনপি। যার সাথে গণসম্পৃক্ততা আছে তাকে বাছাই করে নেওয়া তো দুরূহ ব্যাপার। হঠাৎ আমি একটা ঘোষণা করে দিলে তো তাহলে বুঝতে হবে যে সংগঠন এখনো তেমন শক্তিশালী না বা অতটা গণভিত্তি পায়নি। তো আমাদের গণভিত্তিক দল। প্রতিটি আসনে গড়ে দলটির ন্যূনতম 4 জন প্রার্থী মাঠে আছে। এই অবস্থার মাঝেই সেপ্টেম্বর মাস জুড়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন জেলা উপজেলার গুরুত্বপূর্ণ নেতাদের সাথে, করিয়েছেন বিভিন্ন পর্যায়ের জরিপও। রাজনীতির নতুন প্রেক্ষাপটে এই প্রক্রিয়া এখন পর্যন্ত 200 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। তবে যেসব আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি, সেখানে তফসিল পর্যন্ত কৌশলী ভূমিকায় থাকবে দলটি। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা যাতে সবাই একসাথে কাজ করে সেই বিষয়টা নিশ্চিত করতেছি, যাতে একক প্রার্থী
সিলেকশন করে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া যায় মাঠে যাওয়ার জন্য, সেটা শুরু করেছি। এটা এই মাসের 3য় সপ্তাহের মধ্যেই বলা যায়, আমরা বলে দিতে পারবো। হ্যাঁ, তাতে একক প্রার্থী হিসেবে মাঠে প্রার্থীরা গণসংযোগে যেতে পারবে। মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব পাবেন দক্ষ সংগঠক, আন্দোলনের ভূমিকা সামাজিকভাবে গ্রহণযোগ্যরা। প্রবীণ নবীনের সমন্বয়ে এবারের মনোনয়ন তালিকায় চমক থাকবে বলে আভাস দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। তাদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা এবং আন্দোলনের ভূমিকা, গ্রহণযোগ্যতা, জনগণের কাছে তার জনপ্রিয়তা, এই সব কিছু বিবেচনা করছি। এবং বর্তমানে যে মেধাভিত্তিক প্রতিযোগিতা হবে সংসদে, বাইরে সমস্ত জায়গায়, সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখছি এবং তারুণ্যের একটা প্রতিনিধিত্বও থাকবে। আন্দোলন ভূমিকার পাশাপাশি জনগণের মধ্যে তার প্রতি জনগণের মনোভাব কি, ইতিবাচক না নেতিবাচক, এগুলো সমস্ত কিছু বিবেচনার মধ্যে আসবে। যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড়ের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চায় বিএনপি। এজন্য মিত্রদের কাছে তালিকা চেয়েছে দলটি। ভোটে জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে সর্বোচ্চ 50টি আসনে ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত থাকলেও এখনই তা জানাতে চান না বিএনপির নীতি নির্ধারকরা। সেটা এখনো আলোচনা বিবেচনার পর্যায়ে আছে, দেখা যাক। তফসিল ঘোষণার সময় নির্ধারণ হলেই লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের চূড়ান্ত মনোনয়নপত্র প্রার্থীদের কাছে হস্তান্তর করবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আসছে জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করতে চায় ইসি। নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় ভোটে কোনো লুকোছাপা হচ্ছে না, বলেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি জানান, নির্বাচনে এআই, অপতথ্য আর ভুল তথ্য মোকাবেলা করা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হবে। গণমাধ্যমের কাজের পরিধি সীমিত না করে স্বাধীনভাবে কাজ করতে দিলে তথ্য প্রযুক্তির অপব্যবহার, প্রপাগান্ডা এবং গুজব অনেকটাই ঠেকানো যাবে বলে মত দেন গণমাধ্যম কর্মীরা। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সুশীল সমাজ, শিক্ষাবিদ, গণমাধ্যম, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। আমি তৌহিদুল ইসলাম, যমুনা টেলিভিশনে কাজ করি। ইসি ভবনে দ্বিতীয় দিনের সংলাপে গণমাধ্যম কর্মীরা ইসির নীতিমালার সমালোচনা করেন। বলেন, গণমাধ্যম ইসির অংশীজন। স্বচ্ছ নির্বাচন আয়োজনে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে ইসিকে। আপনারা যত দ্রুত আমাদের ইনফরমেশন দিতে পারবেন, তত দ্রুত আমরা মেইন স্ট্রিমে এটা দিতে পারবো, তত দ্রুত প্রোপাগান্ডা ঠেকানো সম্ভব হবে। তো এই জায়গায় অংশীজনদের সাথে মত বিনিময় করা ছাড়া নির্বাচনী গণমাধ্যমের যে নির্বাচনকালীন যে নীতিমালা, এটা যদি প্রণয়ন করা হয়ে যায়, তাহলে আমাদেরকে এখন ডেকে তো কোনো লাভ নাই। গণমাধ্যম কর্মীরা বলেন, ইসির জন্য বড় চ্যালেঞ্জ আস্থা অর্জন করা। একই সাথে তথ্য প্রযুক্তি ও এআই এর অপব্যবহার রুখতে হবে তাদের। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কমিশনের কর্মকর্তাদের নিয়োগ, নির্বাচনী কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা প্রদান, মনোনয়ন বাণিজ্য বন্ধ সহ বেশ কিছু পরামর্শ দেন তারা। পরিস্থিতিটা যাতে সাংবাদিকদের অনুকূলে থাকে, তারা যখনই অ্যাক্সেস চায় অ্যাক্সেসটা যেন পায়, এবং প্রয়োজনে এটুকু জানতে পারে যে অ্যাক্সেসটা কেন চাচ্ছে সে, হোয়াই। এই প্রশ্ন করার অধিকার যে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত উনি করতেই পারেন, কিন্তু সেটা যেন হ্যারাসমেন্টের লেভেলে না যায়। জেলা প্রশাসকদের রিটার্নিং এবং উপজেলা নির্বাহী অফিসারদের সহকারী রিটার্নিং অফিসারের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া, এই প্রস্তাবটি আমি আগেও করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কতদূর হয়েছে। অনেক সময় বলা হয় লোকবলের সংকট। সবের বড় অনুষঙ্গ, অনেক বড় একটা অনুষঙ্গ ছিল যে ভোট হবে, মিছিল হবে, মিটিং হবে, কেউ বিস্কিট খাবে, চা খাবে, এক রকমের ফেস্টিভ মোড ছিল একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত। কিন্তু সেটা ধীরে ধীরে কি হলো, হানাহানি, কানাকানি, মারামারি, একদম সংঘাত, সহিংসতা, একটা রক্তক্ষয়ী অবস্থা চলে এসছে। সিইসি জানান, কেবল কথার কথা নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। লেভেল প্লেইং ফিল্ড, তথ্য প্রযুক্তির অপব্যবহার, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন রোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। as transparent as possible করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লোকাল ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দেওয়া খুবই দরকার হবে। ভোটের আয়োজনে সবার সংশ্লিষ্টতা থাকে, তাই সফলতা বা ব্যর্থতার দায় কেউ এড়াতে পারেন না বলেও মনে করছে ইসি। এখানে আমরা মিডিয়াকে পার্টনার হিসেবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। তিস্তার পানিতে আবারও প্লাবিত লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চল।
পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 40,000 পরিবার। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। রোববার সন্ধ্যা থেকে প্লাবিত হতে থাকে তিস্তা পাড়ের নিচু এলাকা। ডালিয়া ব্যারেজ পয়েন্টে গত রাতে নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ তা কিছুটা কমেছে। আর উজানে পানি কমতে থাকলেও ভাটিতে বাড়ছে। রংপুরে কাউনিয়া সেতু পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি। কোথাও কোমর সমান, কোথাও বা হাঁটু পানি। বানের জলে ভাসছে তিস্তাপাড়ের জনপদ। এ নিয়ে চলতি বছর পঞ্চমবারের মতো ডুবল রংপুরের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে কদিন ধরেই বাড়ছিল তিস্তার পানি। শঙ্কা ছিল প্লাবনের। রোববার সন্ধ্যা থেকেই বানের জল ঢুকতে থাকে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকায়। 3 উপজেলার 14 ইউনিয়নের অন্তত 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়ে। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ভোগান্তিতে বাসিন্দারা। বানের জলে তলিয়েছে আমন ধান ও সবজির ক্ষেত। ভেসে গেছে অনেক পুকুরের মাছ। আমাদের বিছনাপাতি সব কিছু ভিজে, থাকার কোনো উপায় নেই। ঘর দুয়ার সব পানি নিশ্চয় হয়ে আছে। গরু ছাগল থইতেও অসুবিধা হয়, শুইতেও অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াইতেও অসুবিধা হয়। সকাল থেকে কোনো খাইতে পারি নেই, পানির উপরে বসিয়েছি, হাঁটি বেরবার নেছি। খুব অবস্থা খারাপ হয়ে গেছে। কতবার আবেদন করছি, কিন্তু একটা বেড়ি বাঁধিবার মতো আমাদের কেউ ক্ষমতা নাই। তিস্তাপাড়ের আরেক জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলেও ঢুকেছে বানের পানি। পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরের 12 ইউনিয়নের প্রায় 20,000 পরিবার পানিবন্দী। বাসাবাড়িতে পানি ঢোকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বানের জলে ডুবেছে বিভিন্ন ফসল। হঠাৎ করে পানি ছেড়ে দেয়, রাস্তাঘাট তলে গেছে, বাড়িঘাট ডুবে গেছে, আঁকা সব তলে গেছে। পানির জন্য থাকতে পারছি না, এক গালা পানি বাড়ি ঘরের মধ্যে, এখন খাওয়া দাওয়া না। বিগত কয়েক বছর তুলনায় আজকের যে পানিটা চলে আসছে এটা সর্বোচ্চ পরিমাণে। চলমান বন্যায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কিভাবে? যেমন শুকনা খাবার আছে আমাদের মানুষের দেওয়ার জন্য, চাল আছে, টিন হয়তো পর্যাপ্ত নাই, কিন্তু যতটুকু আছে, যাদের ঘর পড়ে গেছে তাদেরকে টিন দেওয়ার মতো পর্যাপ্ত টিন আছে। এছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তা অববাহিকার চলাচলও প্লাবিত হয়েছে। তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড। জাহিদ হাসান, যমুনা নিউজ। আমরা এই পর্যায়ে লালমনিরহাটে যাচ্ছি। আমাদের সহকর্মী আনিসুর রহমান সেখানে অপেক্ষা করছেন। কি অবস্থা দেখছেন সেখানে? যেহেতু 40,000-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, তাদের ভোগান্তি আসলে কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে? সহায়তা ঠিকমতো পাচ্ছেন কিনা তারা? বৃষ্টি, আপনাকে প্রথমে জানিয়ে রেখে আপনি যেটি বললেন 40,000 পরিবার, আসলে রংপুর এবং লালমনিরহাট জেলা মিলেই 40,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এই লোকজনের কিন্তু দুর্ভোগ চরমে। আমরা সকাল থেকে এই এলাকায় ঘুরে দেখেছি যে আসলে মানুষজন কিন্তু অনেকে বাড়ি ছেড়ে উঁচু রাস্তায়, কেউ বাঁধে আশ্রয় নিয়েছেন, কারোর থাকার জায়গা নেই এমন অবস্থা। অনেকে চকির উপর আর এক চকি ফেলায় কোনো রকমের রান্নাবান্না করে খাচ্ছেন। তবে প্রশাসন, এনারা মানে আদিতমারিতে আমি দেখেছি যে আদিতমারি উপজেলা নির্বাহী অফিসার উনি এসেছিলেন, ঘুরে দেখেছেন, মানুষের দুর্দশা দেখেছেন এবং কিছু কিছু গ্রামীণ কাঁচা রাস্তাও ভেঙে গেছে, সেগুলোও দেখে গেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তালিকা চলছে, ইউপি চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে তালিকা চলছে, তালিকা হয়ে গেলেই হয়তো তাদেরকে ত্রাণ সামগ্রী তাদের মাঝে বিতরণ করবেন। এছাড়াও আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন যে ত্রাণ পর্যাপ্ত রয়েছে, আর ত্রাণ সামগ্রীর তালিকাটা পেলেই তারা বিতরণ করবেন। তবে এখানকার লোকজনের সঙ্গে যেটি আমি কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু ত্রাণ চান না, তারা চান তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন। তারা চান যে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তাদের আর দুর্ভোগ হবে না। তিস্তা নদীকে খনন করে দুপাশে বাঁধ দিলে তখন হয়তো অনেক জমি বেড়ে যাবে, তাদের এই দুর্ভোগ চরম আকার ধারণ করবে না। এবারে আমরা এই মৌসুমে দেখেছি যে 5 বার এবার সব বন্যা হলো, 5 বারেই তাদের দুর্ভোগ চরম আকার ধারণ হচ্ছে। তাদের ধান ক্ষেত, পুকুর সব ডুবে আছে। আগামীতে তারা কিভাবে জীবনযাপন করে সেটি নিয়েও চিন্তিত রয়েছেন। তবে এক কথায় মানুষের দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ আনিসুর। বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাজধানীর একটি হোটেলে সকাল 10টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত।
গভীর রাতে ঢাকার ক্লাব ক্যাটাগরির আরও এক প্রার্থী ফায়জুর রহমান ভূঁইয়া সরে গিয়েছেন নির্বাচন থেকে। 23 পরিচালক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন 191 জন কাউন্সিলর, এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 8 জন। আদালতের রায়ে 15 ক্লাব ভোটাধিকার ফিরে পাওয়ায় যতটুকু রোমাঞ্চ তৈরি হয়েছে তা ক্লাব ক্যাটাগরিতেই। আর চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে সন্ধ্যায়। এরপর 25 পরিচালকের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী বোর্ড সভাপতি। এরই মধ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পরিচালক পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি জাতীয় দলের পারফরমেন্স নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। ভালো লাগছে, অনেক সতীর্থরা আছে এখানে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকরা এসে, ক্লাবের লোকরা এসে, অল দ্য স্টেক হোল্ডার্স আছে এখানে, তো ভালো লাগছে। দলকে অনেক শুভকামনা জানাচ্ছি, ভালো ক্রিকেট খেলেছে এবং সামনে যে আমাদের ওয়ানডে সিরিজটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু জায়গায় দেখতে পেয়েছি, কিছু জায়গায় আমাদের ইমপ্রুভমেন্টস এরিয়াস আছে, যেমন বিশেষ করে মিডল অর্ডার ব্যাটিংটা। বিসিবি নির্বাচন কভার করছেন সহকর্মী হাসিনুর রহমান কারওয়ান বাজারে, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। একটু জানাবেন হাসিনুর, এখন পর্যন্ত কারা কারা ভোট দিলেন, পরিবেশ নিয়ে তাদের প্রতিক্রিয়া কি? এখন পর্যন্ত আসলে ভোটারের সংখ্যা তো নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে আমরা যেটা দেখেছি যে ক্লাব ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরি 2 যেটাতে সবচেয়ে বেশি পরিচালক 12 জন পরিচালক আসেন, সেখানে কিন্তু ভোটের সংখ্যা খুব কম, অন্তত ফিজিক্যাল যেই ব্যালট আছে সেটা। তবে এবার একটা এক্সেপশনাল বিষয় আছে, এবার ই ব্যালট আছে, তো কেউ যদি এখানে না এসে ভোট দিতে চায় বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ আছে, তো আমার মনে হয় অনেকেই সেভাবেই ভোট দেবেন। তবে ক্যাটাগরি 1-এ তো আসলে 10 জন পরিচালকের জন্য মাত্র 2 জনকে নির্বাচনী করতে হচ্ছে। টেকনিক্যালি রাজশাহী এবং রংপুর থেকে যে 2 জন পরিচালক আসবেন তাদের জন্য নির্বাচন হচ্ছে। এছাড়াও আনুষ্ঠানিকভাবে ঢাকায়ও নির্বাচন হচ্ছে, যেহেতু যিনি নাম প্রত্যাহার করেছেন রেদওয়ান, তিনি আসলে নাম প্রত্যাহার করার সময়সীমা পার হবার পর তিনি সরিয়ে নিয়েছেন নিজেকে নির্বাচন থেকে, তবে ব্যালটে তার নামটা আছে। তো সব কিছু মিলে আসলে এখানে পরিবেশ উৎসব মুখর। তবে যারা কাউন্সিলর, যারা ভোট দিতে এসেছেন, তারা সবাই বলছিলেন যে আসলে নির্বাচনটা আরও বেশি গ্রহণযোগ্য হতো যদি আরও পার্টিসিপেন্ট থাকতো। তামিম ইকবাল সহ তাদের যে প্যানেলটা যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, তাদের কিন্তু খুবই পরীক্ষিত, তাদের ওই জোটটাতে বেশ কিছু পরীক্ষিত ডিরেক্টর ছিলেন। সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন কাউন্সিলরদের চাওয়া। আমি পার্সোনালি হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, আরও বেশ কয়েকজন কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি, ইন্টারভিউ নিয়েছি, তারা সবাই একটা বলেছেন, এখন পর্যন্ত এখানে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভোটারের উপস্থিতি অনেকটা কম, তবে অংশগ্রহণমূলক না হওয়ায় নির্বাচনের স্বচ্ছতাতে নিয়ে নয়, কিন্তু গ্রহণযোগ্যতাটা নিয়ে কাউন্সিলরদের মধ্যে একটা প্রশ্ন আছে। তো এই ছিল আমার কাছে সবশেষ আপডেট জানানোর জন্য হাসিনুর, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বাংলাদেশের নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সাথেই কাজ করবে দিল্লি, জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিক্যাপ সদস্যদের সাথে মতবিনিময়ের সময় কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব। বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা বাংলাদেশের জনগণ ও সুশীল সমাজকে ঠিক করতে হবে। নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটি মাথায় রেখে বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিক্রম মিশ্রি। বলেন, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। যত দ্রুত নির্বাচন হবে ততই ভালো হবে বলেও মনে করে ভারত। বিক্রম মিশ্রি জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। এটিকে আইনি এবং বিচারিক বিষয় উল্লেখ করে এই মুহূর্তের চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি। India remains in favor of and we look forward to the earliest possible elections in Bangladesh, free, fair, participatory and inclusive elections, and we remain ready to deal with any government that emerges from these elections with a popular mandate. দলের নাম আর নেতৃত্ব নিয়েই মূল বিরোধ, আর এতেই ভেস্তে যেতে বসেছে তরুণদের দুই দল এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা। যদিও এ নিয়ে এখনও আশাবাদী দল দুটির শীর্ষ নেতৃত্ব। বলছেন, সম্ভাবনা ক্ষীণ হলেও এ সপ্তাহে শীর্ষ পর্যায়ের বৈঠক হবে আবারও। সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের হাত ধরে জন্ম নেয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারও আগে 2018 সালে কোটা সংস্কারের দাবিতে এমনই এক আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল গণ অধিকার পরিষদ। লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে আন্দোলন করছে।
তরুণদের নেতৃত্ব দেয়া দল দুটি একীভূত হচ্ছে রাজনীতির মাঠে, এমন আলোচনা চলছে মাসখানেক ধরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আহত হওয়ার পর থেকেই। এর মধ্যেই হয়েছে একাধিক বৈঠকও, দুই দলের শীর্ষ নেতারাও ইতিবাচক। তবে আলোচনা আটকে যায় বেশ কয়েকটি বিষয় নিয়ে। একীভূত হওয়ার পর দলের নাম, নেতৃত্ব কাঠামো আর সাংগঠনিক অবস্থান নিয়ে হয়নি সিদ্ধান্ত। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে দেয়া নেতাদের বক্তব্য ঘিরেও তৈরি হয় বিভেদ। গণ অধিকার পরিষদ এত দুর্বল দল না যে এনসিপিতে যুক্ত হবে। আমাদের উদারতা এবং আন্তরিকতা ছিল যে আমরা দুটি দল মিলে আমরা বড় একটি নতুন দল হব। এখন যারা মনে করছে যে এই দুটি দলকে আমরা এক করতে দিব না, আমরা মনে করি তারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে। ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণরা চায় একীভূত হলেও দল পরিচালিত হবে এনসিপি নামেই। তবে গণ অধিকার পরিষদের মূল আপত্তির জায়গা এখানেই। আমরা চাই যে এটা নামটা, যেহেতু আমরা নিবন্ধন পেয়েছি, ফলে এনসিপি থাকবে এবং তারা যদি এখানে আসে তাদেরকে কিভাবে সাংগঠনিক কাঠামোর মধ্যে আমরা জায়গা করে দেব, সম্মানজনক পদ সহ, যেহেতু নুরুল হক নূর একটা অন্য দলের প্রধান, সেটা ছেড়ে এখানে আসবেন। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা বাকি আছে, এই কারণে আলোচনাটা একটা জায়গায় এসে স্টাক হয়ে গেছে। আলোচনা চলার মাঝখানে কিছু দুষ্টু নেতা, অপরিপক্ক নেতা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার সামনে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে এবং এরপরে যেটি হয়েছে যে আমাদের নেতৃবৃন্দ তারা কিন্তু ক্ষুব্ধ। কদিন আগে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর। আর জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও। দু একদিনের মধ্যে আবারও আলোচনায় বসবেন শীর্ষ নেতারা। হয়তো সপ্তাহখানেকের মধ্যে আবার বসবো, কথা বলবো এবং আমি আশাবাদী যে এই দুটি তারুণ্যের শক্তি আজ হোক, কাল হোক বা ভবিষ্যতে হোক, তারা এক জায়গায় আসবে। আলোচনাটা এগিয়ে নিচ্ছি। আমার ধারণা যে আমরা এই মাসের মধ্যে এটার একটা পরিণতি এসপার ওসপার জানতে পারবো আর কি। এর মধ্যেই নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ, আর নিবন্ধন পাওয়ার প্রক্রিয়ায় আছে এনসিপি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। যে নির্বাচন কমিশন একটি দলকে একটা মার্কা দেওয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই কমিশনের প্রতি দেশের মানুষ কিভাবে আস্থা রাখবে, এমন প্রশ্ন তুলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নাটোরে দলের জেলা সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিং করেন সার্জিস। বলেন, যেহেতু শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে। যে মার্কাগুলো মানুষের হাসির খোরাক যোগায়, সেগুলো না রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে বলেও জানান সার্জিস। কথা বলেন পার্বত্য চট্টগ্রাম ইস্যুতেও। বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষের কোনো সুযোগ নেই। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে, অন্য কোনো অপশন নাই। আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব শুভ প্রবরণা পূর্ণিমা ও কঠিন চিবরদান আজ সকালে মেরুল বাড্ডার বৌদ্ধবিহারে জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরে একে একে ভিক্ষু সংঘের প্রাতরাশ, শিলগ্রহণ, বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল 11টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান করা হয়। এ সময় ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। তারা আরও বলেন, আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের আয়োজন এই প্রবরণা পূর্ণিমা। এছাড়া বিকেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আলোকসজ্জা ও ফানুস ওড়ানোর উৎসব হবে। আজকের এই প্রবরণার দিনটা একটা বৌদ্ধদের জন্য অন্যতম দিন, একটা উৎসবের দিন। আমাদের 3 মাস ব্যাপী বর্ষাবাস শুরু হয়, আজকে হচ্ছে ওইটার একটা লাস্ট দিন। প্রবরণা পূর্ণিমা উপলক্ষে এটা পালন করা হয়। আজকে আমাদের বর্ষাবাসের শেষ দিন। বিকালে আপনাদের ফানুস বাতি হবে। তো এই অনুষ্ঠানটা মনে করেন আমরা সবাই ফ্যামিলির জন্য বলেন, সকলের জন্য বলেন, সবার জন্য আমরা কামনাই করি আর কি। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায়
আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ মামলাটির অভিযোগ আমলে নেয়ার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মামলার 4 আসামির সবাই পলাতক। অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করেছে প্রসিকিউশন। এছাড়া মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সবশেষ সাক্ষীর জেরা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ। তদন্ত চলাকালীন যে সময়টুকু দরকার ছিল সেগুলো পার হয়েছে। তদন্ত রিপোর্টগুলো হাতে আসার পর একটার পর একটা করে ফর্মাল চার্জ দাখিল হচ্ছে, বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে, অনেকগুলো মামলার চূড়ান্ত পর্বে রয়েছে। সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল যে এই নিকৃষ্টতম হত্যাকারীদের, গণহত্যাকারীদের, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে। রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে দিচ্ছেন নানা আশ্বাস। 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আর 16 অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন। এর আগে 20 সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসের শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। এ সময় ছাত্রদল সহ অন্যান্য অনেক প্রার্থীরাই ভোট পেছানোর দাবি তোলেন। পরে জরুরি সভায় নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয় কমিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রচারণায় ব্যস্ত চাকসু নির্বাচনের প্রার্থীরা। পূজার ছুটি কাটিয়ে এখনও ক্যাম্পাসে আসেনি বেশিরভাগ শিক্ষার্থী, তবুও গণসংযোগ থেমে নেই। সকাল থেকে ভোটারদের মন জয় করতে হল, অনুষদ সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা তুলে ধরছেন নিজেদের নির্বাচনী অঙ্গীকার। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী 907 জন। ভোট গ্রহণ আগামী 15 অক্টোবর। সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। দুপুর 12টা 15 মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীতে আয়েশা গার্মেন্টসে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। তখন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। চট্টগ্রামের চকবাজারে সড়কের পাশে ফুড কার্টে রহস্যজনক আগুন নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। প্রতিহিংসা থেকে আশপাশের কেউ রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ তরুণ উদ্যোক্তাদের। পরিবারের কাছ থেকে খরচ না নিয়ে নিজেরা স্বাবলম্বী হতে ভিন্ন ধর্মী এই ফুড কার্ট দিয়েছিলেন তারা, যা সবার নজর কাড়ে। রোববার মধ্যরাত 3:30টায় চকবাজারের প্যারেড গ্রাউন্ডের পাশে এভাবেই জ্বলতে থাকে কয়েকটি ফুডকার্ট। কয়েকটি দোকান পরপর 4টি দোকানে লাগা আগুনের ধরন দেখে বোঝা যায় এটি নিছক কোনো দুর্ঘটনা নয়। আশপাশের ভবনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করতেই বেরিয়ে আসে রহস্য। ইচ্ছাকৃতভাবে 3 থেকে 4 জন যুবককে আগুন লাগাতে দেখা যায়। কেন এই কাণ্ড, কি তাদের উদ্দেশ্য? ঘটনাস্থলে গিয়ে সঠিক কোনো উত্তর মেলেনি। আশপাশের দোকানদাররাও মুখ খুলছেন না। নিরাপত্তা নিয়ে শঙ্কা সবার মধ্যে। আমার মনে হয় ওদের সাথে শত্রুতাই আছে, নাহলে এরকম করবে কেন? এই 4টা দোকান, মানে এটা কি জন্য হচ্ছে এটা হঠাৎ করে, এটা আমরা বুঝতেছি না। এখানে আমাদের থেকেও ভয় লাগতেছে। আগুন লাগিয়ে দেওয়া ফুডকার্টগুলো আশপাশের অন্য দোকানগুলোর চেয়ে ভিন্ন। শৈল্পিক কারুকাজে যেমন অন্যান্য চায়ের দোকান থেকে এগুলো ছিল আলাদা, তেমনি নামেও। এগুলোর নাম অশ্ব, মোহ, চিত্ত। প্রতিটি দোকানের মালিক শিক্ষার্থী। কেউ পড়ছেন অনার্সে, কেউ বা ডিগ্রিতে। লেখাপড়ার পাশাপাশি তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ পছন্দ হয় গ্রাহকদের। বেচা বিক্রিও ছিল অন্য সব দোকান থেকে বেশি। প্রতিহিংসা ও ক্ষোভ থেকে এমনটা ঘটতে পারে বলে ধারণা তরুণ এসব উদ্যোক্তাদের। সর্বোচ্চ সার্ভিস দিয়ে আমরা চেষ্টা করি যে কি আমরা দোকানটা চালা যাব, বাট ওইটা অনেকে নিতে পারে, যারা করছে তারা নিতে পারে না। অনার্সে যখন পড়ি তখন ফ্যামিলির কাছ থেকে টাকা নেওয়াটা মনে হয় খারাপ দেখাচ্ছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি নিজের খরচটা চালানোর জন্য আর কি। দূরের কিছু লোক হইতে পারে যারা হয়তো এখানে মনে করেন যে প্রভাব বিস্তার করতে যাচ্ছে, কিন্তু পারতেছে না, ওইরকম হইতে পারে।
জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্তরা। এটা তদন্ত করে ওদের যারা দুর্বৃত্তকারী আছে ওদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা জরুরি, কারণ এগুলো হচ্ছে আমরা নিজের পার্সোনাল কস্ট থেকে সেভিংস করে আমাদের দোকানটা দেওয়া। তবে এখন পর্যন্ত থানায় অভিযোগ বা মামলা দায়ের করেননি কেউ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে সোমবার ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। বেলা 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরের লেস্টার সিটির এই তারকাকে অভ্যর্থনা জানান বাফুফের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। 9 অক্টোবর হোম ম্যাচের পর 14 তারিখ অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের রাউন্ডে যাওয়ার জন্য এই দুটি ম্যাচে ডু অর ডাইয়ে পরিণত হয়েছে লাল সবুজদের সামনে। এদিকে পুরো দলকে সমর্থনের আহ্বান জানিয়েছেন হামজা চৌধুরী। Safely আইফসি ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল ক্যাম্প হইব। 9 তারিখ আমরা হংকং এর সঙ্গে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো। ইনশাআল্লাহ সবাই আমরা সাপোর্ট দেব। এবার ইউরোপকে একচোট নিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্রান্স যুক্তরাজ্যের মতো প্রভাবশালীরা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় চরম ক্ষেপেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, আর সেই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটিয়েছেন ইউরো নিউজকে দেয়া সাক্ষাৎকারে। ইউরোপকে দুর্বল আখ্যা দিয়ে অভিযোগ করেন সন্ত্রাসবাদের গুহায় প্রবেশ করেছে ইউরোপ। টানা 2 বছর ধরে গাজায় আগ্রাসনের বিরুদ্ধে সব আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গেছে ইসরায়েল। শেষমেশ হামলা বন্ধের দাবিতে জোরালো অবস্থান নেয় ইউরোপের একাধিক দেশ। ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্রান্স যুক্তরাজ্যের মতো প্রভাবশালীরা। গেল মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে আসে স্বীকৃতি। Que la France reconnaît aujourd'hui l'État de Palestine. এতেই ব্যাপক চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখনো প্রশমন হয়নি ক্ষোভ। ইউরো নিউজকে দেয়া সাক্ষাৎকারে তুলোধুনো করলেন ইউরোপকে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দেশগুলো হামাসকে পুরস্কৃত করেছে বলে মন্তব্য করেন তিনি। ইউরোপ ফিলিস্তিনি সন্ত্রাসবাদের গুহায় ঢুকে পড়েছে কট্টর ইসলামিস্টদের মধ্যে। তারা আসলে হামাসকে সবচেয়ে বড় উপহার ফিলিস্তিন রাষ্ট্র দেওয়ার কথা ভেবেছে। যারা ইহুদিদের বিরুদ্ধে ম্যাসাকার চালালো তাদেরই হাতে একটি দেশ তুলে দিয়েছে, যার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। শান্তি আলোচনায় ইউরোপ এখন অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন নেতানিয়াহু। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইউরোপীয়রা চরম দুর্বলতা দেখিয়েছে বলেও অভিযোগ করেন। হামাসের চাহিদা মেনে নিলে ইসরায়েল ছাড়াও অন্য দেশকেও গ্রাস করবে গোষ্ঠীটি, এমন সতর্কবার্তাও দেন। শান্তি আলোচনায় ইউরোপ অপ্রাসঙ্গিক, কারণ তারা চরম দুর্বলতা দেখিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে সোজা দাঁড়িয়ে লড়তে হবে, শক্তিমত্তা দিয়ে মোকাবেলা করতে হবে। তাদের চাহিদা মেনে নেওয়া যাবে না। চার্চিলের উক্তি, কুমিরকে খাওয়াবেন না, এটি আপনাকেই তারা করবে। ইসরায়েল কিংবা অন্য দেশের পর কিন্তু আপনাদেরই গ্রাস করবে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ইউরোপীয় দেশগুলোর সাধারণ নাগরিকরাও। ক্রমেই তীব্র হচ্ছে গাজার পক্ষে বিক্ষোভ। তেল আবিবের সাথে সম্পর্ক ছিন্নে দেশগুলোর সরকারের ওপর জনতার চাপ বাড়ছেই। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েলি সামরিক বাহিনীর বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর স্পেন ও তিউনিসে পৌঁছেছেন সুমুদ ফ্লোটিলার 170 কর্মী। গেল শনিবার ত্রাণবাহী বহরের আটক 4 শতাধিক কর্মীদের মধ্য থেকে তাদের মুক্তি দেয় ইসরায়েল। এ সময় ইসরায়েলের ভয়াবহ নির্যাতনার লাঞ্ছনার অভিজ্ঞতা তুলে ধরেন মুক্তি পাওয়া মানবাধিকার কর্মীরা। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন তারা। ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে এভাবেই উল্লাসে মেতে ওঠেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা। আন্তর্জাতিক চাপের মুখে বন্দীদের অনেককেই মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল। সেখান থেকে ছাড়া পেয়ে স্পেন ও তিউনিসিয়ায় পৌঁছান তারা। মুক্তি পাওয়া মানবাধিকার কর্মীরা জানান, আটক থাকা অবস্থায় তাদের উপর ভয়াবহ লাঞ্ছনা এবং অত্যাচার চালায় ইসরায়েলি সেনারা। শারীরিক নির্যাতনের পাশাপাশি চলেছে মানসিক অত্যাচারও। তারা আমাদের মাথায় অস্ত্র দেখিয়ে ভয় দেখাতো, আমাদের আক্রমণ করার জন্য সবসময় কুকুর প্রস্তুত রাখত, আমাদেরকে মেঝেতে টেনে নিয়ে যাওয়া হতো। তারা আমাদের আইনজীবীদের সাথে কথা বলতে দেয়নি, পরিবারকে ফোন করতে দেয়নি, সবার সাথে অত্যন্ত অপমানজনক আচরণ করেছে।
তারা আমাদের খেতে দেয়নি, ওষুধ দেয়নি, সকলের সাথে দুর্ব্যবহার করেছে, বিশেষ করে আরবি বা মুসলিম কর্মীদের সাথে। আমি নিজে ফিলিস্তিনি বংশোদ্ভূত এবং প্রথম দিনই আমার উপর নির্যাতন করা হয়েছিল। তারা আমার মুখ এবং হাত বেঁধে রেখেছিল, আমি প্রায় নিঃশ্বাস নিতে পারছিলাম না। এত নির্যাতন আর অপদস্থের পরও মিশন চালিয়ে যেতে চান তারা। গাজায় মানবিক সহায়তা না পৌঁছানো পর্যন্ত থামবে না গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। যদিও আমরা মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছি, কিন্তু আমি বলতে চাই আমাদের ছাড়া পাওয়া আসল ঘটনা না। আসল ঘটনা হলো গাজার দুর্ভোগ। আসল ঘটনা হলো ফিলিস্তিনিরা যা ক্রমাগত সহ্য করছে। হয়তো আমরা মাত্র ৭২ ঘন্টা ধরে ইসরায়েলি নিপীড়নের শিকার হয়েছি, যা গাজার মানুষের তুলনায় কিছুই নয়। আমি মনে করি শীঘ্রই আরেকটি ফ্লোটিলা আয়োজন করা উচিত। আমরা কেবল সেই পর্যন্তই পৌঁছাতে পেরেছি যে পর্যন্ত আমাদের অনুমতি ছিল, কিন্তু যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল সেই পর্যন্ত আমরা যেতে পারিনি। এটি সরকারের দায়িত্ব হওয়া উচিত। গাজার মানুষের অবস্থা ভালো না, আমরা তাদের জন্য চিন্তিত। তবে এখনও ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আটক বহু মানবাধিকার কর্মী। দ্রুত তাদেরও মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। এদিকে মানবাধিকার কর্মীদের নির্যাতনের অভিযোগকে অস্বীকার করেছে ইসরায়েল। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। শেষ করব দুপুরে বাংলাদেশ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার মনে করিয়ে দিচ্ছি। দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তারেক রহমানের, বললেন ৭১-এ বিতর্কিত ভূমিকার জবাব দিতে হবে জামায়াতকেই। বিগত ১৭ বছর গুম তারা যা করেছেন এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে, ঠিক একইভাবে ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন। অধ্যাদেশ জারি করে ইসিকে গণভোট আয়োজনের নির্দেশ দিতে পারে সরকার, মত সালাউদ্দিনের। এ মাসেই ২ শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চান সিইসি। লেভেল প্লেইং ফিল্ড ও এআই এর অপব্যবহার রোধে গণমাধ্যমের সহায়তা কামনা। টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তাপাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। রংপুর লালমনিরহাটের অন্তত ৪০,০০০ পরিবার পানিবন্দী। সকাল থেকে কোনো খাইতে পারিনি, পানির উপরে বসিয়েছি, হাঁটি বেরবার নেছি। বিকেল ৪টার থেকে পানিবন্দী আমরা, আমাদের বিছনাপাতি সব কিছু ভেজে, থাকার কোনো উপায় নেই। কতবার আবেদন করছি, কিন্তু একটা বেড়ি বাঁধবার মতো আমাদের কেউ ক্ষমতা নাই। চলছে বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। সন্ধ্যায় পরিচালকদের ভোটে নির্ধারিত হবে নতুন সভাপতি। আর এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।